বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম ৭১ সালের আগে। তাদের রাজনৈতিক সংস্কৃতি চাঁদাবাজ কেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ মানুষের কাছে চাঁদাবাজি করে তাদের দল টিকায় রাখার ফর্মুলায় তারা দল পরিচালনা করেছে। এরপরে ৭১ সালের পরে গিয়ে জিয়া ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে। বিলুপ্ত মুসলিম লীগ এবং আওয়ামী লীগ থেকে চলে আসা অনেক লোকজন নিয়ে তারা রাজনৈতিক দল গঠন করেছে। এই বড় দুই রাজনৈতিক দলের বাইরে নতুন করে কোনো রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগের সমকক্ষ হওয়ার মতো কোনো দল তৈরি হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি এমন একটা সিস্টেম করে রাখছে যাতে ছোটো কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে গেলেই তাদের প্রথমে অনেক কাঠখড় পোয়াইতে হয়। নিবন্ধন পেতে গেলে তাদের ১-১৫০ অফিস থাকা লাগে। ১-১৫০ অফিস আসলে ছোটো দলগুলোর পক্ষে দেখানো কোনোভাবেই সম্ভব না। প্লাস ওরা চায় যে ছোটো দলগুলো যাতে সোজা হয়ে না দাঁড়াতে পারে এবং ওদের সাথে নির্বাচনী জোট করে যাতে নির্বাচন করতে বাধ্য হয় এবং ওদের কথা মতো চলতে যাতে বাধ্য হয়। এই কারণে আসলে এ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগকে কাউন্টার দিতে পারবে বা তাদেরকে টক্কর দিতে পারবে এরকম কোনো বড় রাজনৈতিক দল এ পর্যন্ত তৈরি হয় নাই। ওদের কারণে ওদের মনোপলি সিস্টেম যে ভোট জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাব দিছে বা নাগরিক বিভিন্ন সংগঠন থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই আনুপাতিক সিস্টেমে ভোটে বিএনপি বা আওয়ামী লীগ সর্বোচ্চ যদি ভালো করে নির্বাচনে তাও 40% যদি ভোট পায় ভালো করে, তারা কোনোভাবেই 120টার বেশি আসন পাবে না। তাই তারা আসলে এই আনুপাতিক সিস্টেমের ভোট মানে না। আওয়ামী লীগ তো এখন কথা বলতেছে না, আওয়ামী লীগ এই সিস্টেম মানবে না। তাহলে কী হবে? আনুপাতিক ভোটের সিস্টেমে বিএনপি তার যতটা ভোট পাবে ততটা আসন পাবে, এইটাই তার কাঙ্ক্ষিত হওয়া উচিত। কিন্তু সে হচ্ছে যে মানুষ যাতে অন্যের ভোটে তারা আসন আরও বেশি পেতে পারে সেই বুদ্ধিতে তারা বা সেইভাবে তারা চিন্তা করে নির্বাচনে লড়তে চায়। যে আনুপাতিক সিস্টেমে যে ভোটের কথা এখন সংস্কার কার্যক্রমের মধ্যে চলে আসছে বা বিভিন্ন পক্ষ এটা নিয়ে আওয়াজ তুলেছে, সেইটা বিএনপি মানে না, আওয়ামী লীগ তো মানবেই না। কারণ এই আনুপাতিক ভোটে ছোট দলগুলো মেরুদণ্ড সোজা করে 2-4টা সিট নিয়ে সংসদে কথা বলতে পারবে। কোনো রকম আওয়ামী লীগ বা বিএনপির উপরে বা বড় কোনো রাজনৈতিক দলের উপরে কোনো রকম নির্ভরশীলতা ছাড়াই তারা নির্বাচনে জিততে পারবে এবং সংসদে তাদের মেরুদণ্ড সোজা করে জনগণের স্বার্থে কথা বলতে পারে। এটা হচ্ছে এই আনুপাতিক সিস্টেমের সুবিধা। রাজনৈতিক দল নিবন্ধন এবং জনপ্রতিনিধি বিষয়ক কিছু সংস্কার আমরা প্রস্তাব করতেছি। এক হচ্ছে রাজনৈতিক দলের আসলে যে কোনো জেলায় বা উপজেলায় একটা অফিস থাকলেই সে নিবন্ধন পাওয়ার যোগ্য হবে এবং রাজনৈতিক দলে একটা স্ট্যাম্পে 10 জন লিখিত কর্মী থাকলেই তাকে সেই দলকে নিবন্ধন দেওয়া যেতে পারে এবং রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনে যে খরচ, প্রার্থীর পকেট থেকে কোনো টাকা খরচ করতে পারবে না। প্লাস রাজনৈতিক দলের আর্থিক সামাজিক গবেষণা পরিচালনা করার জন্য প্রতি বছর রাষ্ট্রের কাছ থেকে তারা একটা সর্বশেষ নির্বাচনে প্রাপ্ত ভোট অনুযায়ী তারা রাষ্ট্রের কাছ থেকে একটা দল পরিচালনার একটা খরচ তারা নিতে পারবে। তবে গত হওয়া 3টা জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলের গড় প্রাপ্ত ভোট যদি 1%-এর কম হয় অথবা একটা সংসদীয় আসনে জিতে আসতে ব্যর্থ হয়, তাহলে ওই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যেতে পারে। তাহলে কোনো ব্যক্তি একাধিকবার নির্বাচনে জিতে মেয়াদ পূরণ করলে তাকে সরকারি কর্মচারীদের মতো পেনশনের আওতায় আনা যাইতে পারে। এতে রাজনৈতিক কর্মীদের দুর্নীতি করার প্রবণতা খানিকটা কমতে পারে। নির্বাহী আদেশে স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে বরখাস্ত করা উচিত নয়। এটা করা যেতে পারে এমন যে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ওই এলাকার 10% ভোটার যদি ওই নির্বাচিত ব্যক্তির বিরুদ্ধে অনাস্থা জানায়, খানিকটা এটা ইংল্যান্ডের মতো, যে অনাস্থা জানালে 10% ভোটারের সই করে জোগাড় করতে 10% ভোটার যদি লিখিতভাবে অনাস্থা জানায় তাহলে ওই ব্যক্তিকে তার পদ থেকে পদত্যাগ করতে হয়। আমরা জানি সংসদ সদস্যরা শুল্কমুক্তভাবে গাড়ি কিনতে পারে। এই ধরনের এটা যে আইন করে করা হয়েছে, এই ধরনের আইন করতে হলে আয়করদাতাদের অনুমোদন নিতে হবে সংসদকে। আর
না ভোট থাকতে হবে, এবং না ভোট যদি কোনো স্থানে বা কোনো নির্বাচনী এলাকায় না ভোট সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে না ভোট থাকবে না। কিন্তু যে নির্বাচনে না ভোট সংখ্যাগরিষ্ঠ হয়েছে ওই সময়কার প্রতিদ্বন্দ্বীরাও আর নির্বাচনে দাঁড়াতে